আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জাতীয় নির্বাচন অত্যাবশ্যকীয়। এবার গণতন্ত্র ফেরাতে ব্যর্থ হলে প্রতিনিয়ত শোকসভা করতে হবে, এমন আশঙ্কার কথা জানালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর কোনো শোকসভা নয়, বিজয় গাথা রচনা করতে চায় দেশের গণতন্ত্রগামী জনগণ। বলেন, জুলাই আন্দোলন এককভাবে কোনো ব্যক্তি বা দলের নয়, সবার অংশগ্রহণে ফ্যাসিবাদের পতন ঘটেছে। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে আহত নিহতদের জন্য আলাদা ডিপার্টমেন্ট গঠন করে দেয়া হবে, বিশেষ সেবা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। প্রতিবাদ প্রতিরোধে ২০২৪ সালের জুলাই ছিল স্বৈরাচার পতনের মাহেন্দ্রক্ষণ। এক দফা ঘোষণা কিংবা অধিকার আদায়ে রাজপথে যখন জনতা, তার ফলশ্রুতিতেই আগস্টে ফেসিবাদ মুক্ত হয় বাংলাদেশ। ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা বুক চিতিয়ে দিয়ে শহীদ হয়েছিল, সেই সকল বীর শহীদদের পরিবার এবং গুরুতর আহতদের সঙ্গে বিএনপির এই মতবিনিময় সভা। রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত সভায় জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যদের কষ্ট এবং উত্তাল জুলাইয়ে আহতদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কথা বলেন তাদের সঙ্গে। তারেক রহমান কিভাবে শহীদ পরিবার এবং আহতদের পাশে থেকেছে সেটিও তুলে ধরেন শহীদ পরিবারের সদস্য এবং আহতরা। আমরা বিএনপির পরিবার যদি আমার পাশে না থাকতো, আমি কোনোভাবে আমার ছেলের ট্রিটমেন্টটা করতে পারতাম না। সে সময় জুলাই পরবর্তী সময়ে বর্তমান সরকার তাদের খোঁজ রাখেননি বলে অভিযোগ করেন তারা। পরিচালনার জন্য জীবনটা দিতে আমি প্রস্তুত আছি। আমার ছোট ভাই শহীদ আবু সাইদ, তার আত্মত্যাগ মানুষ দেখে মানুষ আর ঘরে বসে থাকতে পারে নাই। সেখানে বিএনপি নেতারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতরা নিজেরাই নিজেদের দায়িত্ব নেবেন আর তাতে সহযোগিতা করবে সরকার। এটাই তারেক রহমানের ভাবনা। আপনাদের বেদনা, আপনাদের আরতি, আপনাদের বাড়িতে বাড়িতে যে মর্শিয়া, এই প্রত্যেকটির সাথে বিএনপি এবং তার চেয়ারম্যান সব সময়ের জন্য নিবিড়ভাবে সংশ্লিষ্ট রয়েছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে একটি সেল গঠন করে জুলাই শহীদ পরিবার এবং আহতদের দেখভাল করবে। বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠনে সক্ষম হলে বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো যাতে দেখভাল করতে পারি এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের, কারণ তারাও একজন মুক্তিযোদ্ধা, তারাও আপনারা মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা গণ্য। গণতন্ত্র উত্তরণের পথ ব্যর্থ হলে এমন শোকগাথা চলতেই থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারেক রহমান। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। জুলাই হত্যাকাণ্ডকে গণহত্যা দাবি করে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সঠিক বিচার পাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দেশের মাটিতে প্রথমবার জনসমক্ষে কথা বলেছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। তিনি বলেন, দেশের অর্ধেকেরও বেশি জনসংখ্যা নারী, তাদের পেছনে ফেলে দেশ এগোতে পারবে না। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত সভায় তিনি কথা বলেন। যার যার অবস্থানে থেকে দেশ ও সমাজের জন্য কিছু করার আন্তরিকতা সবার থাকা উচিত বলে মনে করেন জাইমা রহমান। শামীম চৌধুরীর রিপোর্ট। দেশের অর্ধেক নারী, তবে নারীর ক্ষমতায়ন যেভাবে প্রত্যাশা ছিল তা না হওয়ায় আয়োজন করা হয় জাতি গঠনে নারীর ক্ষমতায়নের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভার। বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আসলে দেশের নারীদের স্বাবলম্বী হতে বাধা, ঋণ পেতে সমস্যা, এসব বিষয়ে কথা বলেন বক্তারা। প্রত্যেকের জায়গা থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এ সময় আগামীর বাংলাদেশ কিভাবে দেখতে চান জাইমা রহমান তা জানতে চাওয়া হয়। দেশের মাটিতে প্রথমবারের মতো মঞ্চে উঠে জাইমা জানান নারীর ক্ষমতায়নের কথা। মেইন জিনিসটা হচ্ছে নারীদেরকে ইনক্লুড করতে ইন দিস ডিসিশন মেকিং, ইন দিস আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ দিস ইকোসিস্টেম ওয়ার্কস। এইটা যদি প্রথম থেকে না শুরু করা হয় তাহলে ওই দৃষ্টিটা থাকবে না যে হাউ ডাজ দিস অ্যাকচুয়ালি এফেক্ট আস ডে টু ডে। সো উইমেন শুড লিড দিস প্রোটেকশন। জাইমা বলেন, বিভিন্ন ধরনের আইন করা হলেও তা বাস্তবায়ন হচ্ছে না, যা সমাধান করা গেলে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারীরা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বিভিন্ন ধরনের আইন করা হয় কিন্তু ইমপ্লিমেন্টেশনও হয় না, এটা আমরা কোর্ট সিস্টেমেও দেখতে পারছি। কোর্টের সিস্টেমে
অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ের কারণে হয়তো বা ডিউ প্রসেস হচ্ছে না, বহু বছর লেগে যাচ্ছে। এ সময় নারীদের অংশগ্রহণ দেশের অর্থনীতিতে কিভাবে কাজে আসবে তা নিয়ে গবেষণা করছে বিএনপি, এমন তথ্য জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রত্যন্ত অঞ্চলে যে নারীগুলো আছে আমাদের গ্রামে গঞ্জে, এদেরকে প্রাথমিকভাবে তারা যে কাজগুলো করছে, এখানে আমাদের তাদের আর্থিক সহায়তার একটা ব্যাপার আছে, যেখানে ডেফিসিয়েন্সি রয়ে গেছে ঋণের পাওয়ার ব্যাপারে। দ্বিতীয় হচ্ছে তাদের স্কিল ডেভেলপমেন্ট, তৃতীয় হচ্ছে তাদের ডিজাইনিং সাপোর্ট। বিএনপির পক্ষ থেকে আমরা এই কাজগুলো করছি। গবেষণা করেই বিএনপি প্রতিশ্রুতি দিচ্ছে, তাই সরকারে গেলে তা বাস্তবায়ন সম্ভব বলে আশ্বাস দেন আমির খসরু। এগুলোর উপরে আমাদের ডিটেইলড হোমওয়ার্ক করেছে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে তাদের কার্যকলাপে প্রশ্নবিদ্ধ আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। মির্জা ফখরুল বলেন, পোস্টাল ব্যালটের বিষয়টি এখনও পুরোপুরি সমাধান হয়নি। এই ব্যালট পেপার সঠিক নয়, একটি দলকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। নির্বাচন কর্মকর্তারা একটি দলের পক্ষে ন্যাক্কারজনকভাবে কাজ করে যাচ্ছে। তদন্তপূর্বক তাদের প্রত্যাহারের দাবি জানিয়েছে বলে জানান দলটির মহাসচিব। নির্বাচন কমিশন অনেকগুলো ক্ষেত্রেই তারা তাদের কার্যকলাপের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ আচরণ করছে। যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি তার মধ্যে প্রধান যে বিষয়টি ছিল যে আপনারা জানেন যে পোস্টাল ব্যালটের যে বিষয়টি, এটা কিন্তু এখনো পুরোপুরি সমাধান হয়নি। বিভিন্ন নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ একটি দলের পক্ষে কিছু ন্যাক্কারজনকভাবে কাজ করছে বলে আমরা অভিযোগ পেয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 3 ইস্যুতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সকালে আগ্রাগড়ে নির্বাচন ভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। তারা জানান, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে বলেও অভিযোগ তাদের। পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে কমিশনের প্রজ্ঞাপনকে নজিরবিহীন ও বিতর্কিত বলে মন্তব্য করেন নেতারা। সমগ্র বাংলাদেশ তাকিয়েছিল যে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ একটা নির্বাচন আয়োজন করবে, কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পোস্টাল ব্যালট দেশের বাইরে আমাদের প্রবাসী ভাইরা যারা অবস্থান করছে তাদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, এই ব্যালট পেপার তাদের মাঝে না পৌঁছে একটি দলের, একটি সংগঠনের বাসায়, অফিসে এই ব্যালট পেপার পৌঁছেছে। পাশাপাশি বিশেষ একটি রাজনৈতিক দলের চাপে আমরা দেখেছি যে সিদ্ধান্তের পরিবর্তন করে, এমনকি আমরা দেখেছি সাস্টে যেটা হলো আর কি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিষয়ে এটি নজিরবিহীন প্রজ্ঞাপন তারা দিল, এবং সেই প্রজ্ঞাপনটি দেওয়ার পরে তারা স্ববিরোধিতা করলো। আবার একটি বিশেষ দলের নেতাকর্মীরা এখানে এসে যখন প্রভাব দেখালো, সেই প্রভাবের কারণে তারা সিদ্ধান্তের পরিবর্তন করলো। এবারে নির্বাচনে কোনো গোঁজামিলে নির্বাচন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে তিনি এমন কথা বলেন। এদিকে কোনো ধরনের চাপের কাছে মাথা নত না করে নির্বাচন কমিশন যেন সব দলের বিষয়ে RPO অনুযায়ী সিদ্ধান্ত নেয়, সে বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে জামাত ইসলামী। বৈঠক শেষে জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বিভিন্ন জেলায় DCSPদের পক্ষপাতমূলক আচরণের বিষয়টি তাদের দল পর্যবেক্ষণ করছে। কোনো ধরনের চাপে নতি স্বীকার না করে যে দলেরই হোক, ইভেন জামাত ইসলামীরা যদি হয়, তাহলে RPOর যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে যেন বৈধ এবং অবৈধ বিষয়টিকে ফয়সালা করা হয়। অন্যথায় এই দুটো জিনিস প্রমাণিত হবে। এক হচ্ছে এই ইলেকশন কমিশনার দুর্বল,
তাদের পক্ষে ইলেকশন করার শেষ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে কিনা একটা সন্দেহের অবকাশ থাকবে, অথবা এই নির্বাচন কমিশন কোনো একটি পার্টিকুলার দলের প্রতি পক্ষপাতিত্ব করছে। নিরপেক্ষ নির্বাচন করার সক্ষমতা হারিয়েছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাতে রাজধানীর এনসিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এনসিপির মুখপাত্র বলেন, নির্বাচন কমিশন ফেব্রিকেটিভভাবে অধিকাংশ বিএনপির প্রার্থীকে বৈধতা দিয়েছে। এই কমিশনের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি আরও জানান, এই পরিস্থিতি চলতে থাকলে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তাই স্টেক হোল্ডার সাথে কথা বলে সিদ্ধান্ত জানানো হবে। এছাড়া আপিল শুনানির শেষ দিন ছাত্রদল মব তৈরি করে প্রভাব সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শঙ্কা প্রকাশ করছি যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন এই নির্বাচন কমিশন বাস্তবায়ন করতে পারবে না। একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি কোনো ধরনের কনফিডেন্স আজকের পরে আর পাচ্ছি না, এবং আমাদেরকে এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। আসন্ন গণভোটে প্রাতিষ্ঠানিক সংস্কার বিষয়ে হাঁ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রচার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রকাশ্য সমর্থন একটি অন্তর্বর্তী প্রশাসনের নিরপেক্ষতার সাথে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে। সাম্প্রতিক সময়ে এমন প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে এমন ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রেস উইংস জানায়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চার আলোকে মূল্যায়ন করলে এ ধরনের সমালোচনার কোনো ভিত্তি নেই। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গত 18 মাসে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, পেশাজীবী ও তরুণদের সাথে ব্যাপক পরামর্শের মাধ্যমে সে সংস্কার প্রস্তাব প্রণয়ন করেছেন। বর্তমান সংস্কার প্যাকেজ তারই ফল। সে কারণে এই সংস্কারের পক্ষে অবস্থান না নেওয়ার পরামর্শ অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্যকে ভুলভাবে বোঝার শামিল বলে জানান প্রেস উইং। ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চলে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ শেখ হাসিনা, তার ভাগ্নে ববি ও ভাগ্নি টিউলিপ সহ 18 জনের বিরুদ্ধে করা মামলার রায় 2 ফেব্রুয়ারি। রোববার ঢাকা চতুর্থ বিশেষ জজ আদালত যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের এদিন ঠিক করে। এদিকে জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় তাপস নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতকদের গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। জিএম মাহমুদের রিপোর্ট। ক্ষমতার পট পরিবর্তনের পর আওয়ামী শাসনামলে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সামনে আসে। এর ধারাবাহিকতায় রাজুকের পূর্বাঞ্চলে 60 কাঠার প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে গেল বছর 6টি মামলা করে দুদক। এর মধ্যে 10 কাঠা করে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে শেখ হাসিনা, তার ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক সহ 18 জনের নামে করা মামলায় সমস্ত বিচারিক কাজ শেষ হয় রোববার। আগামী 2/2/2026 তারিখে আমরা ইনশাল্লাহ রায় প্রচার করব। যেহেতু উনারা নিজেরা লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার জন্য পরস্পর যোগসাজশে, এবং উনিও ওই সময়কার উনার নামেও 3 কাঠা জায়গা উনি পেয়েছে, এই মর্মে পরে আমরা তথ্যটা পেয়েছি। সুতরাং উনি এই মর্মে জড়িত আছেন, এই মর্মে আমরা সাক্ষ্য প্রমাণে প্রমাণিত করতে পারছি। এদিকে জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে শিক্ষার্থী ফাইয়াজ ও সৈকত সহ 9 জনকে হত্যার ঘটনায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সেই সঙ্গে পলাতক 24 জনকে গ্রেপ্তার করে 29 জানুয়ারির মধ্যে হাজির করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। যে হত্যাকাণ্ড চালিত হয়েছিল সেটির অন্যতম হটস্পট ছিল মোহাম্মদপুর এলাকা। এইখানে শহীদ ফারহান ফাইয়াজ এবং মাহমুদুর রহমান সৈকত সহ মোট 9 জনকে হত্যা করা হয় এবং অসংখ্য মানুষ সেখানে আহত হন। ইনশাল্লাহ 29 তারিখের পরে পরবর্তী কার্যক্রমের মধ্য দিয়ে এই মামলার বিচার কার্য শুরু হবে এবং যথানিয়মে সেটাও নিষ্পত্তিও হবে। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে করা গুমের অন্য একটি মামলার তদন্ত প্রতিবেদন আগামী 25 মার্চের মধ্যে জমা দিতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। আর ট্রাইব্যুনাল 2A মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য 22 জানুয়ারি দিন ঠিক করা হয়। এর আগে সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করে আসামিপক্ষ। জিএম মাহমুদ, RTV, ঢাকা।
শেষ হল ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থীদের আপিল শুনানি। রোববার রাত 8টার দিকে পেন্ডিং থাকা আপিলের শুনানির মাধ্যমে শেষ হয় টানা 9 দিনের এই কার্যক্রম। শেষ দিনে 63টি আবেদনের মধ্যে মনোনয়ন বাতিলের 21টি ও গ্রহণের 2টি মঞ্জুর হয়। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন অবৈধ হয়েছে। এর মধ্যে কুমিল্লা 10 আসনের আব্দুল গফুর ভূঁইয়া সহ বিএনপির রয়েছেন 3 জন। তবে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ সহ অনেকে। এবার সর্বমোট 645টি অভিযোগের আপিল নিষ্পত্তি করে নির্বাচন কমিশন। জনাব আব্দুল আউয়াল মিন্টু, যিনি ফেনীতে থেকে প্রার্থী, তার মনোনয়নপত্র বৈধ হয়েছেন। সাতক্ষীরার ডক্টর মনিরুজ্জামান, তার মনোনয়নপত্র আগেই বৈধ ছিল, এরা সবাই বৈধ ছিল, তারটা বৈধ পুনরায় হয়েছেন। মিস্টার AHM কামরুজ্জামান দিনাজপুর, তারটা বৈধ হয়েছেন। মিস শামা ওবায়েদ, যার বিরুদ্ধে কোনো আপিল ছিল না কিন্তু কমিশন সুমোটো রেখেছিল, সেটা বৈধ হয়েছেন। ডুয়েল সিটিজেনশিপে ইস্যুতে আমাদের যে কয়টা সিট বাতিল করা হয়েছিল সবগুলো আজকে অ্যালাউ করা হয়েছে। যশোর, ঢাকা, কুড়িগ্রাম, চট্টগ্রাম। মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে 5 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও অনেকে। সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঘটকচরে ঢাকা বরিশাল মহাসড়কে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় একটি ইজি বাইককে চাপা দেয় বাসটি। ঘটনাস্থলে ইজি বাইকে 3 যাত্রী সহ 5 জনের মৃত্যু হয়। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর 250 শয্যার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।